আসসালামু আলাইকুম। নিউজপেপার থেকে ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই। সেই পত্রিকা বা নিউজপেপার থেকে বাছাই করা শব্দ নিয়ে তৈরি করা ভিডিওর চতুর্থ পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি আন্তর্জাতিক খবর থেকে ভোকাবুলারি শিখব। সেই খবরটির শুরুতে আমরা একটু জেনে নিই। খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নীতিমালা করেছিলেন, যেটির উদ্দেশ্য ছিল যে মেক্সিকো বা কানাডা থেকে যে সকল অবৈধ অভিবাসীরা আমেরিকায় ঢুকে পড়ে তাদেরকে আটক করা। এই আটক করার ক্ষেত্রে তিনি একটি নিয়ম জারি করেছিলেন, সেটি হলো যে আটকের সময় বাবা মা এবং সন্তানদেরকে তাদের আলাদা আলাদা আটকখানায় রাখতে হবে। অর্থাৎ যেহেতু সন্তানরা ছোট থাকে তাদেরকে কিশোর অপরাধ বা এরকম কোনো জায়গায় রাখতে হবে এবং যারা বয়স্ক রয়েছে তাদেরকে অন্যান্য যে কারাগারগুলো রয়েছে সেখানে রাখতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে এই যে বাবা মা থেকে সন্তানদেরকে আলাদা করে ফেলা, এই ঘটনাটির প্রেক্ষিতে একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পরে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন, সেই নীতিমালা থেকে তিনি সরে এসেছেন বা সেটি প্রত্যাহার করে নিয়েছেন। সেই ঘটনা থেকে আজকে আমরা এই ভোকাবুলারিগুলো শিখব। আমরা প্রথমেই দেখে নিই যে এই শব্দগুলো কি সহজে আমরা ঘটনার মাধ্যমে মনে রাখতে পারি। যদি এমনিতে আমরা শব্দগুলো পড়তে যাই শুধুমাত্র খাতায় লিখে লিখে, তাহলে কিন্তু সেটা ডিকশনারি বা ভোকাবুলারি বইয়ের মতো হয়ে যাবে। আচ্ছা, শুরুতেই আমরা দেখি এখানে লেখা আছে ব্যাক ডাউন। ব্যাক ডাউন শব্দটির অর্থ কী? ব্যাক মানে জানি আমরা পেছনে, ডাউন মানে এটা একটা প্রেপোজিশন। তো ব্যাক ডাউন শব্দের অর্থ কী? ব্যাক ডাউন শব্দের অর্থ হলো প্রত্যাহার করা। এই যে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সেই নীতিমালাটি প্রত্যাহার করে নিয়েছেন বা সেই আদেশটি প্রত্যাহার করে নিয়েছেন, তাহলে সেই প্রত্যাহার করার ইংরেজিটা পত্রিকার ভাষায় ব্যবহার করা হয়েছিল ব্যাক ডাউন। প্রত্যাহার করা বা কোনো আদেশ থেকে পিছিয়ে আসা। মূলত ব্যাকডাউন হলো কোনো প্রতিবাদ বা বিক্ষোভের কারণে কোনো আদেশ থেকে পিছিয়ে আসা। কত সুন্দর একটি শব্দ। এমনিতে সরে আসা কোনো মতামত থেকে সেটি কিন্তু ব্যাকডাউন হবে না। যদি বিক্ষোভ বা অপোজিশনের কারণে যদি সরে আসা হয় তাহলে সেটাই হবে শুধুমাত্র ব্যাকডাউন, প্রত্যাহার করা। এরপরে আরেকটি শব্দ রয়েছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন আর ব্যাকডাউন সমার্থক শব্দ। সেটার অর্থ ত্যাগ করা বা সরে আসা, কিন্তু অ্যাবান্ডন মানে নিজের ইচ্ছায় হতে পারে, বাধ্য হয়ে হতে পারে, কিন্তু ব্যাকডাউন অবশ্যই এটা বাধ্য হয়ে হতে হবে। এরপরে রয়েছে সেপারেট করা। সেপারেট মানে কি? আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যে নীতিমালাটি করেছেন সেখানে উদ্দেশ্য কী ছিল, যে বাবা এবং সন্তানদেরকে, বাবা মা সন্তানদেরকে আলাদা করে আলাদা দুই জায়গায় রাখতে হবে। এই যে আলাদা করা, এটাই হলো সেপারেট, যেটা নাউন হলো সেপারেশন, বিচ্ছেদ করা বা আলাদা করা। এরপরে রয়েছে হলো ইমিগ্র্যান্ট। কাদেরকে আলাদা করবে? ইমিগ্র্যান্টদেরকে আলাদা করবে। প্রবাসী। প্রবাসী কারা? আমরা জানি যে আমাদের দেশ থেকে যারা বাইরের দেশে কাজ করতে যায় তারাই হলো প্রবাসী। তো তাদেরকে আমরা ব্যবহার করার জন্য এই শব্দটা ব্যবহার করি ইমিগ্র্যান্ট। এখন কথা হলো যে আমেরিকায় যারা কানাডা থেকে, মেক্সিকো থেকে আসে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প বলছেন হলো তারা হলো ইমিগ্র্যান্ট। এই ইমিগ্র্যান্ট যারা ইলিগ্যাল, অবৈধ, তাদেরকে শুধুমাত্র এটা করার কথা বলা হয়েছে। এরপরে হলো স্পার্কড। এখন কথা হলো যে তিনি সরে আসলেন কেন? কারণ অনেক বড় ধরনের একটা আন্দোলন হয়েছিল এই নীতির বিপক্ষে। সেটি হলো কি, যে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মা থেকে দূরে থাকার ফলে এরকম একটি ছবি পত্রিকা এসেছিল যে একটি শিশু কান্নাকাটি করছে, তাকে একটি খাঁচার মতো সেখানে আটকে রাখা হয়েছে। এই ছবিটি, এই দৃশ্যটি সারা দেশের মানুষকে বিক্ষোভে উত্তাল করেছিল এবং তখন তিনি যে এই নীতিমালা করেছেন সেখান থেকে তিনি পিছিয়ে এসেছেন। এখন এই যে বিক্ষোভে উত্তাল হওয়া, এটাই হলো স্পার্ক, বিস্ফোরিত হওয়া। বিস্ফোরিত হয়, এটা হলো স্পার্ক। কিন্তু এমনিতে পত্রিকায় ওখানে ঘটনা ব্যবহার করেছে বিক্ষোভ অর্থে। এরপরে দেখেন স্পার্ক শব্দে আরেকটি অর্থ আছে, সেটি হলো মার্জিত কোনো লোক। আমরা যা বলি যে মার্জিত বা ভদ্র কোনো মানুষ, এটা বোঝাতেও আমরা কিন্তু স্পার্ক শব্দটা ব্যবহার করি। এরপর হলো আউটরেজ। এই বিক্ষোভটা হয়েছে কিসের বিরুদ্ধে? তাদের কথা হলো এটা এক ধরনের অত্যাচার বা জুলুম, সেটা হলো আউটরেজ। আউটরেজ অর্থ কি? অত্যাচার বা জুলুম। তাহলে দেখেন স্পার্ক বা বিক্ষোভ বা বিস্ফোরিত হয়েছে কিসের বিরুদ্ধে? আউটরেজের বিরুদ্ধে। এরপরে হলো ডিটেইন। সেই আউটরেজ বা অত্যাচারটা কি অত্যাচার? অত্যাচারটা হলো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে তাদেরকে জুভেনাইল বা শিশু যে সংশোধনাগার রয়েছে সেখানে আটকে রাখা, বাবা মামার থেকে আলাদা করে রাখা, সেই ডিটেইন করা বা আটক করা, এইটাকে বলা হচ্ছে হলো যে জুলুম বা অত্যাচার। এরপরে কথা হলো প্রসিডিংস। প্রসিডিংস কি? এখন ডোনাল্ড ট্রাম্পের কথা হলো এটা আইন অনুযায়ী করা হয়েছে, আইনের কার্যপ্রণালীর মধ্যে এটা থাকবে, মানে এটা করা হয়েছে। সেই যে আইনের যে কার্যপ্রণালী বলে বা আইনের বিধি বা ধারা, এটাকে বলা হচ্ছিল প্রসিডিংস। যেমন আমরা প্রসিডিংস আমরা বলি যে মামলার কার্যক্রম চলছে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে প্রসিডিংস শব্দটা ব্যবহার করা হয়, আইনের বা মামলার কোনো কার্যপ্রণালী। এরপরের কথা হলো রিভার্সাল, ওলট পালট বা পরিবর্তন। এই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে এই যে তার নীতি থেকে সরে আসলেন, তিনি যে রদবদল করলেন তার নীতিমালা,
এইটাকে বলা হচ্ছে হলো রিভার্সাল, অর্থাৎ তিনি যা বলেছিলেন তা থেকে আবার সরে আসলেন, এটাই হলো রিভার্সাল, ওলটপালট বা পরিবর্তন। যদি এমন হয় যে কোনো মন্ত্রণালয় থেকে আমরা হরহামেশাই শুনি যে মন্ত্রণালয় থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে বদলি করা হয়েছে বা বিভিন্ন পদে রদবদল করা হয়েছে মন্ত্রিসভার পদে, এই রদবদল হলো রিভার্সাল বলে। এরপরে হলো প্রসিকিউট। প্রসিকিউট মানে কি? চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া, কোনো কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে কোনো কার্যক্রম অব্যাহত রাখা, এটাই হলো প্রসিকিউট। এখন এটা আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা, সেটা হলো মামলা দায়ের করা। যদি আপনি কোনো মামলা দায়ের করেন তাহলেও সেটা কিন্তু প্রসিকিউট হবে, অর্থাৎ প্রসিকিউশন চলছে, তার মানে মামলার কার্যক্রম চলছে। আমি প্রসিকিউট করব, তার মানে মামলা দায়ের করব। মামলা দায়ের করা হলো প্রসিকিউট করা। এরপরে দেখেন যেটা লেখা আছে হ্যাস্টিলি, এই শব্দটা একটা অ্যাডভার্ব, এটা নাউনটা হলো হ্যাস্টি, মানে তাড়াহুড়া। এটার অ্যাডভার্বটা হলো হ্যাস্টিলি, তাড়াতাড়ি করে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে এই নীতিমালাটা করেছিলেন, এটা তিনি করেছিলেন খুব তাড়াতাড়ি করে, হ্যাস্টিলি, এবং তিনি এটা বিক্ষোভের কারণে প্রত্যাহারও করেছেন খুবই তাড়াতাড়ি। এই শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে হ্যাস্টিলি, তাড়াতাড়ি বোঝাতে। এরপর হলো ডিপার্ট। ডিপার্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট শব্দ, আমরা সবাই জানি এটা। ডিপার্ট শব্দের অর্থ হলো চলে যাওয়া বা প্রস্থান করা, কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো কোনো জায়গার জন্য প্রস্থান করা, সেটা হলো ডিপার্ট ফর। যেমন আমি নিউ মার্কেটের জন্য রওনা হয়েছি, তাহলে আই ডিপার্টেড ফর নিউ মার্কেট। এখন যদি আমি বলি কোথা থেকে রওনা হয়েছি, তাহলে কিন্তু ফ্রম। যেমন আমি বলছি আমি আজিমপুর থেকে নিউ মার্কেটে রওনা হয়েছি, তাহলে আই ডিপার্টেড ফ্রম আজিমপুর ফর নিউ মার্কেট। এরপরে হলো ওয়েল মানে বিলাপ করা। ওই যে শিশুটার কথা বলেছিলাম আমরা, কান্নাকাটি করছিল, সেই শিশুটার যে কান্নার যে ভাষাটা, সেটা অনেক জোরে জোরে কান্নাকাটি করছিল, সেই মানে তীব্র কান্নাকে বোঝানোর জন্য এখানে ওয়েল শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়েল মানে হলো বিলাপ করে কান্নাকাটি করা। এরপরে যেটা রয়েছে রেঞ্জিং। রেঞ্জিং শব্দটা আমরা জানি রেঞ্জ মানে হলো বিস্তৃতি, তাহলে রেঞ্জিং শব্দ থেকে বিস্তৃত, এটাও একই কথা। কোনো জায়গা থেকে রেঞ্জ মানে বিস্তৃত হয়, সেটা হলো রেঞ্জিং ফ্রম, আর কোনো জায়গা পর্যন্ত সেটা হলো রেঞ্জিং টু। এরপরে রয়েছে হলো ক্লার্জি। এখন কথাটা হলো রেঞ্জিং শব্দটা ওখানে কেন ব্যবহার করা হয়েছে? ওখানে ব্যবহার করা হয়েছে একটা কারণে, সেটা হলো যে এই যে ক্লার্জি আছে, যাজক বা ধর্মগুরু, এই যে বিক্ষোভটা হয়েছে, এই বিক্ষোভটা মানে ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে ধর্মগুরু পর্যন্ত সবাই তীব্র নিন্দা জানিয়েছে বা ক্ষোভ জানিয়েছে এই তাদের নীতিমালার বিরুদ্ধে। তাহলে রেঞ্জিং বা বিস্তৃতিটা কোথা ছিল? ফ্রম ক্লার্জি টু বিজনেসম্যান, অর্থাৎ ধর্মগুরু থেকে শুরু করে বিজনেসম্যান ব্যবসায়ীরা পর্যন্ত, যাদেরকে আমরা মনে করি যে মানবতা নাই তাদের মধ্যে, তারা পর্যন্ত এটার বিক্ষোভ বা নিন্দা করেছিল। তাহলে এই যে হলো ক্লার্জি বা যাজক বা ধর্মগুরু। এরপর শব্দটা যেটা রয়েছে সেটা হলো কন্ডেমনেশন। কন্ডেম মানে হলো আমরা জানি যে দোষারোপ করা, কন্ডেমনেশন মানে দোষারোপ বা নিন্দা, নাউন এটা। এই যে ক্লার্জি থেকে শুরু করে বিজনেসম্যান পর্যন্ত তারা কি করেছে? তারা কন্ডেমনেশন করেছে, তার মানে নিন্দা করেছে বা দোষারোপ করেছে। এরপরে রয়েছে অ্যাভিড। অ্যাভিড শব্দের অর্থ উৎসুক। উৎসুক মানে কি? আগ্রহী, সবসময় জানতে আগ্রহী, এরকম অ্যাভিড। ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে ওখানে অ্যাভিড, তিনি একজন অ্যাভিড ভিউয়ার। কিসের? টেলিভিশনের। এরকমটা প্রচলিত যে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি টেলিভিশনে খবর দেখেন, তাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছে, অ্যাভিড ভিউয়ার। তার মানে হলো যে উৎসুক দর্শক, তিনি টিভির খবরগুলো খুব দেখেন এবং এগুলো দেখার পরেই তিনি তার মতামতটা চেঞ্জ করেছিলেন। এটার আরেকটা শব্দ আছে অ্যাভিডের, সেটা হলো লোলুপ বা লালসা, লোভী। কোনো কিছু থেকে যদি কারো অতিরিক্ত লোভ থাকে সেটাকেও আমরা অ্যাভিড শব্দটার দ্বারা প্রকাশ করি। এরপরে যেটি রয়েছে সেটা হলো ইনস্টিংটিভ, সহজাত বা স্বাভাবিক প্রবৃত্তি। ইনস্টিংটিভ মানে কি? ন্যাচারালি মানে কোনো মানুষের মধ্যে কোনো কিছু থাকে, এটাই হলো ইনস্টিংটিভ। ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি বা প্রকৃতি, এরকম বলে আর কি, যে স্বাভাবিকভাবে মানুষের যে বৈশিষ্ট্য, যেটা কেউ শিখিয়ে দেয় না, জন্মগতভাবে তার মধ্যে হয়ে যায়, সেটাই হলো সহজাত বা স্বাভাবিক। এখন কথা হলো যে এই ইনস্টিংক্টিভটা কি? ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে তার একটা ইনস্টিংক্টিভ আছে, তার মানে তার একটা সহজাত মানে ন্যাচারাল একটা গুণ আছে বা দোষ আছে। সেটা কি? তিনি একজন কমব্যাটিভ, মানে তিনি একজন যুদ্ধবাজ, এবং তিনি একজন ক্যাওটিক। ক্যাওটিক মানে কি? বিশৃঙ্খলাকারী। তো এটা মানে অনেক পণ্ডিতেরাই বলেন বা অনেক বিশ্লেষক বলেন যে ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে ওনার ন্যাচারালি উনি একজন যুদ্ধবাজ লোক, যুদ্ধ বা বিশৃঙ্খলা পছন্দ করেন। এই শব্দটি ব্যবহার করা হচ্ছে ওনাকে বোঝানোর জন্য, কমব্যাটিভ, যুদ্ধবাজ এবং ক্যাওটিক মানে বিশৃঙ্খলাকারী। এরপরে হলো এই বিশৃঙ্খলাকারী বা কম্পিটিটিভ একজন লোক, তিনি কিন্তু শেষ পর্যন্ত বিশৃঙ্খল হয়ে বা যুদ্ধবাজ ওই মানসিকতা রাখতে পারেননি, তিনিও শেষ পর্যন্ত হার মেনেছেন। এই যে তিনি হার মেনেছেন, এই শব্দটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে ডিগ ইন বা ইনটু।
তার মানে কোনো কিছু খাওয়া বা হজম করা। এখানে খাওয়া বলতে এই যে তার যে বিরোধিতা, এটা তিনি হজম করেছেন। তিনি সাধারণত এগুলো বিরোধিতা হজম করেন না, তিনি তার যে চিন্তাভাবনা, যা কাজকর্ম, ওগুলোই করতে থাকে। বিশৃঙ্খলা হোক, আন্দোলন হোক, এটা কানে নেয় না। কিন্তু শেষ পর্যন্ত তাকে এটা ডিগিন করতে হয়েছে, মানে হজম করতে হয়েছে। এটা হলো ডিগিন বা ডিগিন টু, কোনো খাওয়া, কোনো কিছু খেতে শুরু করা বা হজম করা। এরপরে যেটা আছে সেটা হলো কন্ট্রোভার্সাল। তিনি কি হজম করেছেন? কন্ট্রোভার্সাল বা বিতর্কিত একটি নীতিমালা তিনি শেষ পর্যন্ত বিক্ষোভটা, আন্দোলনটা হজম করেছেন। কন্ট্রোভার্সাল মানে বিতর্কিত। এটা প্রচলিত যে ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিমালা আছে বা অনেক সিদ্ধান্ত আছে যেটি বিতর্কিত, কিন্তু তিনি কখনোই কী করেন না, সেগুলো ডিগিন করেন না, তার মানে হজম করেন না, কিন্তু মানে সেখান থেকে ব্যাকডাউনও করেন না, অ্যাবান্ডনও করেন না। তাহলে একমাত্র এই নীতিমালাটার ক্ষেত্রে তিনি এই কাজটা করেছেন। সবার শেষে যেটা রয়েছে সেটা হলো ওভারওয়েলম। ওভারওয়েলম শব্দটার অর্থ হলো অবনত করা বা পরাজিত। তো এই শব্দগুলো যদি এখন আমি খাতায় লিখি এবং লেখার সময় ঘটনাটার সাথে যদি আমি পড়ার চেষ্টা করি, তাহলে এটা অবশ্যই আমার মনে থাকবে। কিন্তু যদি এই শব্দগুলো জাস্ট খাতায় লিখে রাখে এবং সেগুলো যদি পড়তে থাকে, তাহলে আমার মনে হয় না এই শব্দগুলো খুব একটা বেশি মনে থাকবে। তাহলে আজকের মতো এটুকুই। আমরা এপিসোড 5-এ আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো যে ফুটবলের একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, আমরা যাতে ফুটবলের কিছু শব্দ শিখতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।